নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনার সঙ্গে আমি সুচন্দ্রিমা। শুরু করছি আজ নজরে যে খবর। শুরুতেই একটু আবহাওয়ার দিকে নজর রাখতেই হচ্ছে। বছরের শেষ দিনে শীত কিন্তু ধীরে ধীরে আসছে শহরে, তবে শহরে শীত না এলেও জেলাতে কিন্তু জাঁকিয়ে এসেছে শীত। বড়দিনে থেকে শুরু করে শীত ছোট হলেও বর্ষবরণে বাড়ছে শীতের তাপ। সুদীপ্তা চৌধুরী আমাদের সঙ্গে, আমাদের প্রতিনিধি, সরাসরি ওয়েদার রিপোর্ট জানাবে। এর পাশাপাশি আজ আমরা পেয়ে যাচ্ছি বর্ষবরণের শহরের নিরাপত্তা ব্যবস্থার ছবিটা কি তা জানাবেন আমাদের রিপোর্টার। এর পাশাপাশি ইউটিউবার খুনে তদন্তের অগ্রগতি কোন দিকে সেটাও জানবো। ভারত জোড়ো যাত্রা, যা এ বছরে কংগ্রেস নেতৃত্বের একটা বড়সড় ইভেন্ট এবং তাদের একটা প্রভাব বিস্তার কতটা হয়েছে বছরের শেষ দিনে দাঁড়িয়ে তার হিসেবটা নেওয়াটাও জরুরি। অন্যদিকে পুরো পরিষেবা বর্ধমানে কতটা শিকেও হয়ে উঠেছে যে বিষয়ে অভিযোগ সামনে এসেছে তা নিয়ে কি চিত্র রয়েছে। উত্তর ভারতের আবহাওয়ার দিকেও নজর রাখতেই হচ্ছে। তাই চার জায়গা থেকে, লখনৌ, কলকাতা, কাটোয়া, দিল্লি থেকে আমাদের চার প্রতিনিধি আমাদের সঙ্গে আজ নজরে যে খবরে রয়েছেন। আমি শুরুতেই চলে যাব সুদীপ্তার কাছে। সুদীপ্তা, শহরের তাপমাত্রা কি বলছে? উষ্ণতম দিন তো আমরা কাটিয়ে এসেছি, বছরের শেষ দিনে শীতলতম কি হবে? দেখো, বর্ষবরণ এবং আজকে বর্ষবরণের রাত, এবং সবাই চায় যে বর্ষবরণের রাতে একটু জাঁকিয়ে শীত পড়ুক। তবে এক্ষেত্রে জানিয়ে রাখা দরকার, জাঁকিয়ে শীত আপাতত হচ্ছে না, কিন্তু ঠান্ডা বা শীতের আমেজ সেটা বজায় থাকছে। আজকে সর্বনিম্ন তাপমাত্রা গতকালের থেকে কিছুটা বেড়েছে। আজকে 14.8 সর্বনিম্ন তাপমাত্রা, যেটা গতকালকে ছিল 14.3, তার থেকে কিছুটা বেড়েছে। কিন্তু মনমরা হওয়ার কিছু নেই, এই যে শীতের আমেজ সেটা থাকছে। জাঁকিয়ে শীত না পড়লেও শীতের আমেজ সেটা বজায় থাকছে, এবং বর্ষবরণের রাতে ঠান্ডার আবহ সেটা কিন্তু থাকবে। কুয়াশার সতর্কতা আপাতত নেই। শহর কলকাতায় সকালের দিকে হালকা কুয়াশা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মূলত পরিষ্কার আকাশ। ঘড়িতে সময় সকাল 9টা বেজেছে, এখনই প্রায় রোদের দেখা মিলেছে, এবং পরিষ্কার সুন্দর আকাশ থাকবে। উত্তরে হাওয়া প্রবেশ সেটাও হচ্ছে। তবে জাঁকিয়ে শীত কেন পড়ছে না, সেক্ষেত্রে আবহাওয়া দপ্তর যেটা জানাচ্ছে যে যেহেতু কুয়াশার একটা দাপট রয়েছে, বিভিন্ন জেলায় কুয়াশার দাপট থাকছে, তাই সেই অর্থে যে জাঁকিয়ে শীত, আমরা জাঁকিয়ে শীত তাকে বলি সর্বোচ্চ বা সর্বনিম্ন যদি খুব কাছাকাছি থাকে এবং স্বাভাবিক তাপমাত্রা এই সময় থাকার কথা 13 ডিগ্রি, তার থেকে নিচে যদি তাপমাত্রা চলে যায় তাহলে কিন্তু জাঁকিয়ে শীত পড়া বলা যায়। তবে এক্ষেত্রে বলা হচ্ছে 13 থেকে 14, 15 কাছাকাছি তাপমাত্রা ঘোরাফেরা করবে, তার থেকে নিচে নামবে না। এবং বছরের শুরুতে অর্থাৎ 2 থেকে 3 তারিখের মধ্যে তাপমাত্রা আবারও খানিকটা বাড়বে, সেক্ষেত্রে 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা বেড়ে যেতে পারে, এই সম্ভাবনাও কিন্তু একই সঙ্গে জানাচ্ছে আবহাওয়া দপ্তর। আপাতত যেটা খুশির কথা, আজকে বর্ষবরণের রাত যথেষ্ট সুন্দর এবং মনোরম আবহাওয়ায় থাকবে, এবং শীতের আমেজ সেটা বজায় থাকবে, এমনটাই জানাচ্ছে আবহাওয়া দপ্তর। বেশ সুদীপ্তা, তুমি শহরের পাশাপাশি রাজ্যের খবরটা নিলে, তবে রাজ্যের বাইরে একটু উত্তর ভারতের খবরটা জানবো। সেখানেও আবহাওয়ার কি অবস্থা? কারণ ইতিমধ্যে জাঁকিয়ে শীত কিন্তু সেখানে পড়েই গিয়েছে, শৈত্যপ্রবাহ চলছে মাঝে মধ্যে। লখনৌ থেকে সরাসরি আমাদের অপর প্রতিনিধি মনীষ तिवारी এর সঙ্গে কথা বলবো এবার। मनीष जी, नॉर्थ इंडिया में स्पेशली इस टाइम पे बहुत ठंडा होता है, लखनऊ में खड़े हुए हैं आप, वहां का वेदर क्या बता रहा है? जी, जिस प्रकार से अगर देखा जाए तो एक हफ्ते से लगातार जो है या पूरे लखनऊ के पूरे उत्तर प्रदेश में जो है ठंड का कहर छाया हुआ है। अगर देखा जा सकता है करीब, अगर आज की बात की जाए, मौसम विभाग ने जो है करीब 7 डिग्री के आसपास का टेम्परेचर आज का उनके द्वारा बताया गया है। तो कह सकते हैं जिस प्रकार से जो है लगातार जो है घना कोहरा जो पूरे उत्तर प्रदेश में जगह जगहों पर छाया हुआ है, जिसके चलते जो है अगर ट्रेनों की बात की जाए तो कई ट्रेनें जो है घंटों लेट हो रही हैं, या तो उनको कैंसिल कर दिया जा रहा है। वहीं पर फ्लाइट्स भी लेट हो रही है या डिले हो रही है, जिसको लेकर के जो है यात्री काफी परेशान है। लोग जो है 24 घंटे तक जो है ट्रेनों का इंतजार कर रहे हैं, क्योंकि इसका कारण सिर्फ कोहरा जो है रात में इस कदर छाया हुआ था कि इतनी विजिबिलिटी जो थी वो काफी नीचे जा चुकी थी। लोग जो है रोड पर चलना उनके लिए मुश्किल था, गाड़ियां चलाना मुश्किल था। तो कहा जा सकता है कि सुबह के वक्त जो है आज जब देखा जा सकता है कि जब हल्की फुल्की हवा जब चलने लगी तो उसके बाद जो है कोहरा जो है कम होने जरूर लगा है। लेकिन अगर ठंड की बात की जाए तो ठंड जो है लगातार जो है पूरे उत्तर भारत में उत्तर प्रदेश
में जो है देखने को मिल रही है। तो कहा जा सकता है कि जिस प्रकार से जो ठंड का कहर वो अभी लगातार जो है पूरे उत्तर प्रदेश में देखने को मिल रहा है, जिसके चलते सभी जो भी स्कूल्स हैं उनको जो है बंद कर दिया गया है, जिससे कि किसी प्रकार का ठंड का जो प्रभाव जो है बच्चों पर ना पड़ सके। तो कहा जा सकता है जिस प्रकार से जो लोग हैं अलाव जला करके जो है इस ठंड से जो है से बचना चाह रहे हैं, जो गरीब लोग हैं जो रोड के किनारे रोड पर रह रहे हैं, जो रिक्शे वाले हैं या जो भी हैं, तो वो अलाव जला करके जो है ठंड से बचाव कर रहे हैं। हालांकि सरकार जो है काफी दावे कर रही है कि जो गरीब हैं उनके लिए रैन बसेरे का इंतजाम किया गया है, जिससे कि लोगों को उनकी जान से जो है या उनको किसी प्रकार से ठंड न लगे सके, इसलिए सुविधा दी गई है। लेकिन कुछ जगहों पर ये जरूर देखने को मिला है कि सरकार के दावे जो है खोखले साबित होते हुए दिखे हैं। जी শুক্রিয়া মনীষ জি, উত্তর ভারতের কথাটা তিনি বললেন এবং বেশ কিছু জায়গায় কিন্তু 7 ডিগ্রি টেম্পারেচার নেমে গিয়েছে শীতের জন্য, সেখানে স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে শৈত্যপ্রবাহের জেরে, কিন্তু গরিব মানুষদের মধ্যে কম্বল বিতরণেরও চেষ্টা করছে সরকার। তবে একটু এবার চলে আসছি আবারও শহরে। সুদীপ্তা, বর্ষবরণের রাত তুমি যেমনটা শুরু করলে যে শীত থাকাটা জরুরি, কারণ প্রচুর মানুষ রাস্তায় বেরোন, গরমের মধ্যে যে জিনিসটা আমরা দেখতে পাই না, পার্ক স্ট্রিট শীতকালে এই দিনটা একেবারে জনসমুদ্রে পরিণত হয়। তুমি যেখানে দাঁড়িয়ে রয়েছো তার সময় পরে সেখানে কিন্তু তিল ধারণের জায়গা থাকবে না, তাই নিরাপত্তা ব্যবস্থাটা খুব জোরদার হয়ে থাকে। বিশেষ করে কলকাতা পুলিশ এবছর আরো বেশি করে টার্গেট নিয়েছে, কারণ গত 2 বছর অনেক মানুষ বেরোননি, প্রচুর ভিড়ের একটা আশা কিন্তু করা হচ্ছে। নিরাপত্তার ছবিটা শহরে আজকে কি রয়েছে? একদমই অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং আজকে দিনে দাঁড়িয়ে শুধু আবহাওয়া নয়, নিরাপত্তার দিকটা অত্যন্ত কঠোরভাবে প্রশাসন মানতে চলেছে। কারণ আমরা দেখেছি 25শে ডিসেম্বর বড়দিনে যথেষ্ট গরম তো ছিল, তার পাশাপাশি মানুষের ভিড়, তাতে উষ্ণতা আরও বেড়েছিল। সেই একই রকম ভিড় কিংবা তার থেকেও বেশি ভিড় বর্ষবরণে প্রত্যেকবার হয়, এবং সেই ভিড়ের আশঙ্কা আগে থেকেই করা হচ্ছে, এবং তাই সেই কথা মাথায় রেখে নিরাপত্তার দিকটিও যথেষ্ট ভালো রকমভাবে খতিয়ে দেখা হয়েছে। এবং প্রশাসনের তরফ থেকে বলা হচ্ছে যে এখানে 11টা ওয়াচ টাওয়ার করা হচ্ছে, পার্ক স্ট্রিট, ময়দান, এসপ্ল্যানেড, এই সমস্ত চত্বর, সারা শহর জুড়ে 11টা ওয়াচ টাওয়ার করা হচ্ছে, বিশেষ করে এই পার্ক স্ট্রিট এরিয়া। কারণ আমরা জানি সব থেকে বেশি ভিড় রাতে বা সন্ধ্যার পর থেকে এই পার্ক স্ট্রিট চত্বরে পরিলক্ষিত হয় প্রত্যেক বছর। এই বছরও তার অন্যথায় হবে না, এমনটাই মনে করা হচ্ছে। 11টা ওয়াচ টাওয়ার দেওয়া হয়েছে, 20টি মোবাইল পেট্রোলিং ভ্যান, বাইক, মোটরসাইকেল, 20টা মোটরসাইকেল ভ্যান সারা শহর জুড়ে ঘুরে বেড়াবে। 2টো কিউআরটি এখানে রাখা হচ্ছে, শুধুমাত্র পার্ক স্ট্রিট চত্বরে 2টো স্পেশাল কিউআরটি রাখা হয়েছে। HRFS সেটাও কিন্তু থাকবে এই পার্ক স্ট্রিট চত্বরে, সেটাও রাখা হচ্ছে। এছাড়া ডিসি লেভেলের যারা আধিকারিকরা রয়েছেন তারাও কিন্তু থাকছেন, প্রায় 7 জন ডিসি রাখা হবে সারা শহর জুড়ে, এবং 6টা সেক্টরে ভাগ করা হয়েছে। টোটাল যে সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট তাতে আজকে অর্থাৎ 31 এবং 1 জানুয়ারি, তাতে কিন্তু আজকে 31 জন্য 6টা সেক্টর, 1 জানুয়ারির জন্য 4টে সেক্টরে ভাগ করা হয়েছে। তার মধ্যে 97টা বিভিন্ন জায়গায় কিন্তু নাকা চেকিং পয়েন্ট, 97টা সারা শহর জুড়ে 97টা নাকা চেকিং পয়েন্ট থাকছে। এবং পার্ক স্ট্রিট চত্বরে সেখানে কিন্তু 23টা জায়গায় নাকা চেকিং পয়েন্ট পার্ক স্ট্রিট এবং তার আশেপাশের জায়গায় রাখা হবে। অর্থাৎ কোনো রকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তার জন্য এই ধরনের বন্দোবস্ত করা হয়েছে পুলিশ প্রশাসনের তরফ থেকে, সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট বা নিরাপত্তার খাতির খতিয়ে দেখার জন্য। এবং পানশালাগুলো সেগুলো তো থাকছে বিশেষ নজরদারি, পুলিশের বিশেষ পেট্রোলিং। ধন্যবাদ সুদীপ্তা। আপাতত আমি 4 প্রতিনিধিকে সঙ্গে রেখে একটা বিরতিতে যাওয়ার সময় হয়েছে, পরের খবরে আসবো, তবে বিরতির পর সঙ্গে থাকুন। আমরা আবারও চলে যাচ্ছি আমাদের প্রতিনিধির কাছে। এবার আমি একটু বর্ধমানের দিকে নজর রাখবো। পুরো পরিষেবা সেখানে শিখে উঠেছে এমন অভিযোগে কিন্তু পরিস্থিতি কি রয়েছে, আমাদের প্রতিনিধি চন্দন সেনগুপ্ত কাটোয়া থেকে সরাসরি রয়েছেন। চন্দন, যে অভিযোগ উঠেছে তার পুরো পরিষেবা নিয়ে কি অভিযোগ এবং কি পরিস্থিতি এখন একটু যদি জানাও। সুচন্দ্রিমা, প্রথমে বলে রাখি যে কাটোয়া আমি রয়েছি ঠিক কথায়, কিন্তু যে পুরসভা নিয়ে যে ঘটনা সেটা হচ্ছে কালনা পুরসভার ঘটনা। দীর্ঘদিন ধরে অর্থাৎ পৌরসভার নির্বাচনের পর থেকেই উত্তাপ বেড়েছে কালনা পৌরসভার। গোষ্ঠীদ্বন্দ্বের জেরে কিন্তু
একটা সমস্যার সৃষ্টি হয়েছে। তার ফলেই কিন্তু যে কাউন্সিলররা আছে তারা কিন্তু যে পৌর প্রধান আছে তার বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ এনেছে বারবার। আমরা দেখেছি পৌরসভা নির্বাচনের পর 16ই মার্চ যখন আস্থা ভোটে নির্বাচন করা হয়েছিল পৌর প্রধানকে, কিন্তু 18 জন যে কাউন্সিলর আছে তার মধ্যে 17 জন মেনে নিতে পারেনি সেই পৌর প্রধানকে, কিন্তু ওপর থেকে নির্দেশ আসার পর তারা মেনে নিয়েছিল সেই পৌর প্রধান আনন্দ দত্তকে। এরপর পৌরসভা ঠিকঠাক চলছিল, কিন্তু গত 14 তারিখ চলতি মাসে ডিসেম্বর মাসে 14 তারিখ একটা অশান্তি, একটা ঝামেলার সৃষ্টি হয় 10 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অনিল বসুর সঙ্গে 17 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তাপস দাসের, এবং এই বাক বিতণ্ডা এতটাই গড়ায় যে কাপ প্লেট ছোড়াছুড়িতে দাঁত ভেঙে যায় 15 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের, এবং তড়িঘড়ি কিন্তু পৌর প্রধান দলকে না জানিয়ে তার বিরুদ্ধে কিন্তু অভিযোগ দায়ের করে। তারই প্রতিবাদে কিন্তু 28 তারিখ চলতি মাসে 28 তারিখ যে সমস্ত 17টা তৃণমূলের কাউন্সিলর রয়েছে তার মধ্যে 16 জন 12 জন এবং একজন সিপিএমের কাউন্সিলর তারা কিন্তু সাংবাদিকের সামনে মুখ খোলেন, বলেন যে পৌর প্রধান অসহযোগিতা করছে। এর জেরে কিন্তু পরের দিন অর্থাৎ 29 তারিখ কিন্তু কানলা পৌরসভার সমস্ত কাজকর্ম বন্ধ করে যায় তৃণমূল সংগঠন পরিচালিত যে কর্মীরা রয়েছে সেই সংগঠনের তরফ থেকে। পুরোপুরি বন্ধ হয়ে যায় কানলা পৌরসভার কাজ, সাধারণ মানুষ যারা আসে তারা কিন্তু ফিরে চলে যায়। এতেই সমস্যায় পড়ে কানলার মানুষ। শুধু গত পরশুর ঘটনা নয়, এর বিগত দিনেও আমরা দেখেছি কানলা পৌরসভায় এই পৌর প্রধানের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ এনে বারবার কাউন্সিলররা সরব হয়, তারপরেই কিন্তু এরকম বিশৃঙ্খলা সৃষ্টি হয়, অচল অবস্থা হয়ে যায় কানলা পৌরসভার। এরপরে কিন্তু 30 তারিখ আমরা দেখলাম যে জেলা সভাপতি আছে রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, তিনি কানলার যে পৌরসভা রয়েছে তারই পরিপ্রেক্ষিতে নতুন কমিটি গঠন করেছে। শুধু নতুন কমিটি কানলা নয়, বর্ধমান জেলায় পুরোটাই নতুন কমিটি হয়েছে তৃণমূল কংগ্রেসের। এবং সবথেকে উল্লেখযোগ্য বিষয় হলো যার ভেঙে গেছিল কাপের ছোড়াতে তাকেই কিন্তু সভাপতি করা হলো কানলা পৌরসভায়। অপরদিকে ফিরহাদ হাকিম গত পরশুদিন একটি বিবৃতি জারি করে বলে যে দলের ব্যাপার দলের মধ্যেই থাকবে, দলের বাইরে সাংবাদিকদের সামনে মুখ খোলা উচিত হয়নি কাউন্সিলরদের নিয়ে। এই নিয়ে কিন্তু অনেকটাই কিন্তু নিম্ন গতিতে নেমে আসে তাদের মনোভাব, এবং তারা কিন্তু আবার কাজ শুরু করে গতকাল থেকে। এখন কিন্তু অচল অবস্থা অনেকটাই কেটেছে। এখন দেখার বিষয় আগামী দিনে কানলা পৌরসভা ঠিক স্থিতিশীলভাবে কাজ করে না আবার এরকম অচল অবস্থার সৃষ্টি হয়। সুচন্দ্রিমা। ধন্যবাদ চন্দন, সঙ্গে থাকো আমাদের। এবার আমি চলে যাব একটু দিল্লিতে। ভারত জোড়ো যাত্রা, এবছরে কংগ্রেস নেতৃত্বের এত বড় একটা পদযাত্রা যা তারা কন্যাকুমারিকা থেকে কাশ্মীর পর্যন্ত নিয়ে যাচ্ছেন। ইতিমধ্যে দিল্লিতে এসে তা থেমেছে ঠিকই, এক সপ্তাহ বিরতির পর আবারও শুরু হবে কাশ্মীরের উদ্দেশ্যে। 7ই সেপ্টেম্বর থেকে রাহুল গান্ধী চলা শুরু করেছেন এবং কাশ্মীর পর্যন্ত গিয়ে কংগ্রেসের এই যাত্রা শুধু থেমে থাকছে নয়, এর পরবর্তীতে অর্থাৎ ইস্ট টু ওয়েস্টের যাত্রাও কিন্তু শুরু হয়ে গিয়েছে, যা এ রাজ্যের সাগর থেকে একেবারে পাহাড় পর্যন্ত যাবে। তার বিবরণও আমি জানবো। ডায়মন্ড হারবার থেকে আমাদের প্রতিনিধি রাজু আমাদের সঙ্গে, অরিন্দম ঘোষ আমাদের সঙ্গে থাকবেন। আমি नीरजের কাছে শুরুতেই যাব। नीरज जी, आज भारत जोड़ो यात्रा ये एक पहचान बन गया है कांग्रेस के लिए, एंड जब भी कांग्रेस की बात चर्चा में आ रही है राहुल गांधी के सामने रख के भारत जोड़ो यात्रा की बात हो रही है। आज वो एक प्रेस कॉन्फ्रेंस भी करने वाले हैं दोपहर को, जो कि सितंबर से अभी तक मीडिया के साथ उनका जो इंटरेक्शन रहा, ये 9th प्रेस कॉन्फ्रेंस होगा। तो यात्रा का जो प्रभाव पूरे देश में जैसा पड़ रहा है, दिल्ली में आके काफी उनके समर्थन में लोग आए और लोग जुड़े कांग्रेस के साथ, राहुल के साथ। अभी तक साल के एंड के एकदम पे खड़े होके यात्रा कांग्रेस को फिर नई शुरुआत की ओर क्या ले जा पा रही है, क्या मिजाज क्या है इसका? नीरज जी, आपकी बात सुनाई नहीं दे रही है, मैं आती हूं आपके पास। जी, कोई टेक्निकल इशू है, मैं आ रही हूं आपके पास, आपकी ऑडियो नहीं आ रही है। আমি এই বিষয়টা নিয়ে আমি আমাদের অপর প্রতিনিধি ডায়মন্ড হারবার থেকে আমাদের সঙ্গে অরিন্দম ঘোষ রয়েছে। অরিন্দম, তুমি আমার প্রশ্ন শুনলে, একই প্রভাব যেটা দক্ষিণ থেকে উত্তরের দিকে যাচ্ছে ভারতের যা প্রভাব ফেলেছে, তার পাশাপাশি কিন্তু এবার
পূর্ব থেকে পশ্চিমের দিকেও যাত্রা শুরু করেছে। ইতিমধ্যে আমাদের রাজ্যে আমরা জানি কংগ্রেসের সেই রকম ভাবে শক্তি কতটা তারা দেখাতে পারবে, এটা একটা প্রশ্নের বিষয়। ঠিক সেই প্রশ্নই কিন্তু দেখা গিয়েছিল যখন তারা দক্ষিণ থেকে শুরু করেছিলেন, কিন্তু কোথাও মানুষের এই যে মনে কংগ্রেস একটা দাগ ফেলতে পেরেছে গোটা ভারতকে একসাথে যুক্ত করার, এ রাজ্যে কি তার প্রভাব দেখতে পাচ্ছ? দেখো, কংগ্রেসের ভারত জোড়া যাত্রা বর্তমানে রয়েছে ডায়মন্ড হারবারের কলাগাছিয়াতে। গতকাল যেটা শেষ হয়েছিল, তারা সেখানে রাত্রি যাপনের পর আজ তারা কিন্তু রওনা দেবে আমতলার বিষ্ণুপুরের উদ্দেশ্যে, এবং আগামীকাল 1 এবং 2 তারিখ তারা কলকাতাতে থাকবে এমনই জানানো হয়েছে। এবং এই যাত্রার মুখ্য ভাগে রয়েছেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী সহ একাধিক কংগ্রেস নেতা। এবং আমরা যেটা দেখেছি যে গঙ্গাসাগর থেকে 28শে ডিসেম্বর কিন্তু শুরু হয়েছিল এই যাত্রা। আমরা দেখেছি ইতিপূর্বে কিন্তু দীর্ঘদিন ধরে কংগ্রেসের কোনো প্রভাব তেমন একটা ছিল না বললেই চলে। তেমন তাদের কোনো মিটিং মিছিল নেই, প্রচার নেই, তেমন কোনো নেতা কিন্তু ভোটের আগে আসেনি তাদের এখানে। তাই কিন্তু কংগ্রেসের যে সমস্ত কর্মী সমর্থকরা ছিল তাদের মনোবল অনেকটাই কিন্তু ভেঙে পড়েছিল। তাই অনেকটাই তারা বসে গিয়েছিলেন বলা চলে, তারা সেরকম প্রচারের আলোতে আসেনি। কিন্তু এই ভারত জোড়ো যাত্রা শুরু হওয়ার পরে কিন্তু তারা অনেকটাই উজ্জীবিত, কারণ আমরা দেখছি যে যেখান থেকে ভারত জোড়ো যাত্রার র্যালি যাচ্ছে সেখানে কিন্তু প্রচুর মানুষের ভিড় হচ্ছে। এবং এই যে র্যালি, সেটার দৈর্ঘ্য কিন্তু যথেষ্ট লম্বা। এবং এর থেকেই বোঝা যায় যে এই রাহুল গান্ধীর ডাকে কন্যাকুমারী থেকে হিমালয় পর্যন্ত যে ভারত জোড়া যাত্রার ডাক দেওয়া হয়েছে, তাতে কিন্তু পুরনো যারা কংগ্রেসের কর্মী সমর্থক ছিল তারা কিন্তু অনেকটাই উজ্জীবিত হয়েছে। পাশাপাশি অন্যান্য শুধুমাত্র কংগ্রেসের কর্মী সমর্থক না, এই ভারত জোড়া যাত্রার বর্ণাঢ্য র্যালি দেখার জন্য কিন্তু যেখান থেকে ভারত জোড়া যাত্রা যাচ্ছে তার রাস্তার দুধারে কিন্তু প্রচুর মানুষের ভিড় আমরা লক্ষ্য করছি। এবং সাধারণ মানুষের এই যে সাড়া বা রেসপন্স দেখে কিন্তু কংগ্রেসের নেতারাও তারা যথেষ্ট উজ্জীবিত, তারা কিন্তু যথেষ্টই খুশি। তারা চাইছে এই ভারত জোড়া যাত্রাকে আরো সুসজ্জিতভাবে মানুষের কাছে পৌঁছে দিতে, এবং মানুষ যা কংগ্রেসের প্রতি মানুষের যে অভাব অভিযোগ সেগুলোও কিন্তু বিভিন্ন স্ট্রিট কর্নার করে সেখানে কংগ্রেসের যারা শীর্ষস্থানীয় নেতা রয়েছেন তারাও কিন্তু শোনার চেষ্টা করছেন। এবং কংগ্রেস কিন্তু মনে করছে বঙ্গে আগামী পঞ্চায়েত ভোটের আগে এই ভারত জোড়ো যাত্রা তাদের কিন্তু বাড়তি অক্সিজেন এনে দেবে, এবং এমনটাই মনে করছে। তাই ভারত জোড়ো যাত্রা কিন্তু তারা যথেষ্ট ভালোভাবেই করছে। আমরা যেটা সাগরে দেখেছি, যেটা পাথর প্রতিমায় দেখেছি, দক্ষিণ 24 পরগনার ডায়মন্ড হারবার, কুলপি, এই সমস্ত জায়গাগুলো কিন্তু দীর্ঘদিন ধরেই প্রায় তৃণমূলের শক্ত ঘাঁটি বলে পরিচিত। এবং সেই তৃণমূলের শক্ত ঘাঁটিতে ভারত জোড়ো যাত্রা যেভাবে সাড়া ফেলেছে বা যে প্রভাব ফেলেছে, তাতে কিন্তু যথেষ্ট উজ্জীবিত যেমন কংগ্রেসের কর্মী সমর্থকরা, তেমন যথেষ্টই উজ্জীবিত কংগ্রেসের শীর্ষস্থানীয় থেকে স্থানীয় যারা নেতা রয়েছে তারাও। এবং এই ভারত জোড়ো তুমি থাকো সঙ্গে, আমি এই একই জায়গা থেকে নীরজের কাছ থেকে জানতে চাইবো যে প্রভাব তুমি এখন বঙ্গে দেখতে পাচ্ছ, তার এই দীর্ঘ 100-রও বেশি দিন ভারতের যে এখানে এসে থেমেছে নয়াদিল্লিতে, এরপরে আবার 3 তারিখ থেকে যাত্রা শুরু হবে, তার প্রভাবটা কতটা? नीरज जी, आपसे जो सवाल किया था आपने सुना था, आपका ऑडियो नहीं आ रहा था तब, आप बता सकते हैं अब? जी बिल्कुल, जैसे मैं कह रहा था कि भारत जोड़ो यात्रा से जाहिरी तौर पर कांग्रेस को जो है वो फायदा हुआ है, लेकिन उससे भी ज्यादा फायदा राहुल गांधी को हुआ है। उनकी अपनी इमेज जो है वो बहुत उस पर असर पड़ा है। लोग बड़ी पॉजिटिवली बात करने लगे हैं राहुल गांधी के बारे में, और जिस तरह की जो पहले जो नैरेटिव्स राहुल गांधी के खिलाफ चल रहे थे, उनमें बहुत ज्यादा बदलाव आया है। यानी पॉजिटिव नैरेटिव्स अब चलने लगे हैं, और राहुल गांधी की छोटी छोटी बात अब जो है एक पॉजिटिव मुद्दा जो है वो बनता है लोगों के लिए, चाहे वो टी शर्ट हो, पैदल चलने की बात हो, या जिस तरीके से वो रोज हर को 1 हफ्ते बाद प्रेस कॉन्फ्रेंस कर रहे हैं, आज भी प्रेस कॉन्फ्रेंस कर रहे हैं। लेकिन अगर चुनावी हिसाब से देखें, पॉलिटिकली देखें, और वोट में कितना कन्वर्ट जो ये भीड़ जो है वो हो पाती है, वोट में कितना कन्वर्ट जो है, जो सिंपैथी है लोगों में वो हो पाती है, ये अभी कहना थोड़ा जल्दी होगा। लेकिन जाहिरी तौर पर इसका असर जरूर पड़ा है, और लोगों में एक जो सोच है वो बदली है। थोड़ा पॉजिटिव जो है वो कांग्रेस के लिए और राहुल गांधी के लिए इस यात्रा से जो माहौल बना है, और यही उम्मीद जो है वो कांग्रेस कर रही है आगे, क्योंकि अब बड़ा क्रूशियल जो यात्रा का दौर है वो बहुत क्रूशियल है। दिल्ली से कश्मीर तक, यानी श्रीनगर तक जाएंगे, और जैसा कि है श्रीनगर में झंडा फहराना है लाल चौक पर, तो ये बड़ी क्रूशियल है।
खासकर जैसे ही J&K में एंटर करेगी यात्रा तो सेंसिटिव एरिया है और जाहिर है किसी भी तरह का कोई छोटा सा हल्का सा बयान भी अगर इस तरह से निकलता है तो काफ़ी कुछ उल्टा पड़ सकता है। लेकिन राहुल गांधी ये समझते हैं और कांग्रेस भी ये समझती है कि अब जिस एरिया में राहुल गांधी की यात्रा जा रही है अगर उसको अच्छे तरीके से कंडक्ट किया जाएगा तो कांग्रेस को काफ़ी फायदा होगा। इतने दिनों से जो यात्रा का एक मोमेंटम बना है उसको बनाए रखना बेहद ज़रूरी है कांग्रेस के लिए। और ये कांग्रेस की जो यात्रा है ज़ाहिरी तौर पर बेशक कांग्रेस कुछ कहे ना कहे लेकिन 2024 की तैयारियों से उसको जोड़ा जा सकता है। 2024 के चुनावों में इसको बनाने की कोशिश की जाएगी क्योंकि खुद राहुल गांधी ने इस बार चुनावों में ज़्यादा हिस्सा नहीं लिया और पूरा अपना जो ध्यान था वो यात्रा पर ही रखा था और लगातार पिछले कई दिन से 108 दिन तक लगातार यात्रा की है। और अब दिल्ली से 2 दिन बाद 3 तारीख को दिल्ली से यात्रा शुरू होगी कश्मीर के लिए। जी, आपने सिक्योरिटी की बात की। जम्मू एंड कश्मीर में पिछले दिन दिल्ली में जो दिखा गया कि बहुत भीड़ उनके आसपास आ गई थी एंड इस बात के लिए कांग्रेस ने चिट्ठी भी दी है मिनिस्ट्री में। तो उस सिक्योरिटी वाला जो इशू अब ये दिमाग में आने लगा है कांग्रेस वालों के भी एंड वो लाना चाहते हैं सरकार की नजर में भी क्योंकि कुछ ना कुछ यहां से अगर ना हो तो उनको लगता है कि ये खबर में नहीं आएगी। क्या ये सच है? ये मानना क्या कांग्रेस वालों का जो सिक्योरिटी इशू है ये क्या सच में उनको नुकसान पहुंचा सकता है? नीरज, मैं आती हूं आपके पास। आपका সাউন্ড শোনাই नहीं दे रहा है। আমি একটা বিরতিতে যাচ্ছি, বিরতির পর আবারও ফিরছি, সঙ্গে থাকবেন। ফিরে এলাম আবারও বিরতির পর। আজ নজরে যে খবরের দিকে আমরা নজর রেখেছি, আমি দিল্লিতে কথা বলছিলাম, আমাদের প্রতিনিধি नीरज ठाकुर আমাদের সঙ্গে সেখান থেকে সরাসরি ছিলেন। नीरज, जो बात आप कहने जा रहे थे कि ये सिक्योरिटी वाला इशू क्या कांग्रेस उठा रही है या सच में पुलिस की तरफ से कोई समस्या किया जा रहा है? जी देखिए, कांग्रेस ने जो चिट्ठी लिखी थी सरकार को उसके बाद इस पर एक जांच हुई और होम मिनिस्ट्री ने जांच करवाई और उसमें रिपोर्ट जो होम मिनिस्ट्री को सौंपी गई उसमें कहा गया कि राहुल गांधी ने खुद अपने सिक्योरिटी घेरे को तोड़ा है, अपने सिक्योरिटी प्रोटोकॉल को तोड़ा है और लोगों के बीच में गए हैं। तो इस पूरे मामले के लिए राहुल गांधी खुद जिम्मेदार हैं, जिस तरह से वो लोगों के बीच में गए और सिक्योरिटी को खुद उन्होंने तोड़ा है जो प्रोटोकॉल था। तो एक तरह से इसकी जिम्मेदारी राहुल गांधी के सर ही डाली गई है। लेकिन कांग्रेस इसको लेकर अब सतर्क हो गई है क्योंकि आगे एरिया सेंसिटिव है। चाहे पंजाब में घुसते हैं, पंजाब के बाद सीधे ही फिर वो J&K में एंटर करेंगे जम्मू एरिया में, तो जाहिर है सुरक्षा को ध्यान रखना पड़ेगा और लोगों के भीड़ के बीच में इस तरह से अगर जाते हैं तो फिर ये ध्यान रखना पड़ेगा कि किस एरिया में है, कौन से लोग हैं। तो ये कांग्रेस के लिए काफ़ी सेंसिटिव मामला है। राहुल गांधी को सुरक्षित रखना, राहुल गांधी की सुरक्षा को के घेरे को ना तोड़ने देना, अब ये कांग्रेस की अपनी भी जिम्मेदारी है। जैसे पहले राहुल गांधी के चारों तरफ एक घेरा बनाकर कांग्रेस के कार्यकर्ता चलते थे सिक्योरिटी के साथ, वैसा दिल्ली में नहीं हुआ क्योंकि दिल्ली में एक तो ट्रैफिक और सड़कों में जिस तरह का इंतजाम रहता है उसके चलते भीड़ जो थी बिल्कुल राहुल गांधी के पास पहुंच गई थी, राहुल गांधी को छू रही थी, इतनी ज्यादा भीड़ थी। अब कांग्रेस नहीं चाहती कि इस तरह की स्थिति आगे आए और यही वजह है कि सुरक्षा का मुद्दा उठाया गया था, लेकिन जांच में इसमें भी राहुल गांधी को ही जिम्मेदार ठहराया गया। আমি একবার একটু অরিন্দমের কাছে যাব। নীরজ, শুক্রিয়া। আমাদের সঙ্গে দিল্লি থেকে নীরজ ঠাকুর আমাদের প্রতিনিধি কথা বলেন ভারত জোড়ো যাত্রা নিয়ে। অরিন্দম, এই একই প্রশ্ন আমার তোমার কাছে, যেখানে কংগ্রেস নেতৃত্ব ভিন রাজ্যে অর্থাৎ কংগ্রেস অকংগ্রেসি রাজ্যে প্রবেশ করেছে সেখানে নিরাপত্তা ব্যবস্থা বা পুলিশি হেনস্থার একটা অভিযোগ তারা সামনে এনেছে। এই রাজ্যে এই 28 তারিখ থেকে যাত্রা শুরু হয়েছে, কার্শিয়াং পর্যন্ত যাবে আমরা জানি। তবে প্রশাসনের দিক থেকে বা সিকিউরিটির দিক থেকে কি ছবি দেখা যাচ্ছে? দেখো, বেঙ্গল চ্যাপ্টারের ভারত জোড়ো যাত্রা শুরু হওয়ার প্রথম দিন থেকেই কিন্তু যথেষ্ট নিরাপত্তার মধ্যে দিয়ে এই ভারত জোড়ো যাত্রা র্যালিকে নিয়ে যাওয়া হয়েছিল। আমরা কারণ জানি যে কোথাও কোনো ভারত জোড়ো যাত্রা শুরু হয়েছে প্রায় 3 দিন হয়ে গেল, 3 থেকে 4 দিন হয়ে গেল, কিন্তু কোথাও কোনো বিশৃঙ্খল পরিস্থিতি এর মধ্যে দেখা যায়নি। সেই ভারত জোড়ো যাত্রা গঙ্গাসাগরের কপিলমুনি আশ্রম থেকে শুরু করে কাকদ্বীপ, পাথর প্রতিমা, কুলপি হয়ে ডায়মন্ড হারবারে ঢুকেছে। কিন্তু পুলিশি ব্যবস্থা কিন্তু প্রথম দিন থেকেই চোখে পড়ার মতো ছিল। যেদিন গঙ্গাসাগরের কপিলমুনির আশ্রম থেকে শুরু হয়েছিল সেদিন গঙ্গাসাগরের কপিলমুনির আশ্রম কিন্তু পুলিশ যথেষ্ট পুলিশি নিরাপত্তা সেখানে ছিল। পাশাপাশি যে রাস্তা দিয়ে
অরিন্দম, তেমন দেখতে পেয়েছি সুন্দরবনের পাথর প্রতিমাতেও কিন্তু সেরকমই পুলিশ নিরাপত্তা ছিল। তাই এখানে কিন্তু এই ভারত জোড়ো যাত্রার নিরাপত্তা নিয়ে কোনো প্রশ্নই তোলেননি কংগ্রেসের শীর্ষস্থানীয় থেকে যারা স্থানীয় নেতা আছে তারা কোনো প্রশ্নই তোলেননি। যথেষ্ট নিরাপত্তার মধ্যে দিয়ে এই ভারত জোড়ো যাত্রা র্যালি কিন্তু দক্ষিণ 24 পরগনার একাধিক এলাকায় প্রবেশ করেছে। বেশ, ধন্যবাদ অরিন্দম। অরিন্দম ঘোষ আমাদের প্রতিনিধি ডায়মন্ড হারবার থেকে আমাদের সঙ্গে আছেন। এবার আমি চলে যাব জগন্নাথের কাছে। হাওড়া থেকে জগন্নাথ সামন্ত আমাদের সঙ্গে যোগ দিয়েছেন এই অনুষ্ঠানে। আমি ইউটিউবার যে খুন, রিয়া কুমারী খুনের তদন্তের অগ্রগতি তার কাছ থেকে জানবো। জগন্নাথ, কি বেরিয়ে আসছে এখনো পর্যন্ত তদন্ত থেকে? দেখো, দিন দিন রহস্য বাড়ছে। ইউটিউব যে ঘটনা ঘটেছে এবং যে রিয়া কুমারীর মৃত্যু রহস্য প্রতিদিনই জটিলতা বাড়ছে। এবং তোমাকে বলে রাখি, রিয়ার পরিবার দুজনের নামে বাগনান থানা এফআইআর করেছিল। তার মধ্যে ইতিমধ্যেই রিয়া কুমারীর স্বামী গ্রেপ্তার হয়েছে, প্রকাশ কুমার। এবং তার পাশাপাশি গতকালকে এই প্রকাশের ভাইও এই ঘটনার খবর পেয়ে এসেছিল বাগনান থানার। সেই ঘটনার পরই দেখা গেছে তাকেও গ্রেপ্তার করা হয়েছে, সন্দীপ কুমার, কেননা তারও এফআইআরের নাম ছিল। এবং আস্তে আস্তে জটিলতা এই কারণে বলছি বাড়ছে, তার বাবা, এই সন্দীপ এবং প্রকাশের বাবা ধনেশ্বর রাম যেটা অভিযোগ জানাচ্ছে যে তার দুই ছেলে এই খুনের পেছনে কোনোরকমভাবে জড়িত না। এবং এই ঘটনার পেছনে কি রয়েছে, রহস্য কি রয়েছে, সমস্ত বিষয়টাই যখন জানা যাবে তারপরে সমস্ত বিষয়টাই জানা যাবে। এর কারণ হচ্ছে ফরেন্সিক রিপোর্ট যতক্ষণ না আসছে এখনো পর্যন্ত রহস্য জানা বাড়ছে। তার ধানেশ্বর রামের অভিযোগ, যেটা তার দুই ছেলের মধ্যে সন্দীপ কুমার ছিল সেনাবাহিনী কর্মরত ছিল, তার নামে মিথ্যে অভিযোগ আনা হয়েছে। এবং পাশাপাশি পুলিশের কাছে যে এভিডেন্স আসছে, সে এভিডেন্সের ভিত্তিতে প্রকাশ কুমার আস্তে আস্তে তার যে খুনের পেছনে প্রকাশ কুমারই জড়িত আছে, পুলিশও আসছে, সেই এভিডেন্স জোগাড় করেছে। এবং ফরেন্সিক টিমও গুলির খোল পেয়েছে। এবং যে গুলি ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করা হয়েছিল মাথায়, সেই বারুদের পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে, কেন তার জামা জ্যাকেট ইতিমধ্যে সংরক্ষণ করা হয়েছে। এখনো পর্যন্ত ফরেন্সিক রিপোর্টটা আসেনি। তবে পুলিশও এই দুজনকে পুলিশি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে। এখনো পর্যন্ত দিনের পর দিন যে রহস্য বেড়ে যাচ্ছে, ধনেশ্বর রামের অভিযোগ যে অজয় রানা অর্থাৎ রিয়ার যে দাদা, সেই দাদাই এই খুনের পেছনে জড়িত, তার দুই বোন এই খুনের পেছনে জড়িত রয়েছে। কেননা রিয়ার বিয়েটা কোনো মতেই মেনে নিচ্ছিল না পরিবারের তরফ থেকে, তাই জন্য। এবং রিয়া যেহেতু ভিডিও অ্যালবাম করে, ইউটিউবার, সেই ভিডিও অ্যালবামটাও তারা মেনে নিতে পারছিল না। তাই জন্য তার দাদা অজয় রানা এবং তার দুই বোন মিলেই চক্রান্ত করেছে। তার দুই ছেলে কোনোভাবে জড়িত নয়। তবে পুলিশ এখনো পর্যন্ত এই রহস্য সমাধান করতে পারছে না, এখনো পারেনি। যে পোস্টমর্টম রিপোর্ট এবং ফরেন্সিক রিপোর্টের অপেক্ষা এখনো পর্যন্ত বসে। তবে দুজনকে জেল হেফাজতে হয়েছে, তুমি জানো, প্রকাশ এবং গতকালকে গ্রেপ্তার হয়েছিল সন্দীপ। সেই সন্দীপকে জিজ্ঞাসাবাদ চলছে, এখনো আগ্নেয়াস্ত্র খোঁজ পাওয়া যায়নি। তবে তল্লাশি চালাচ্ছে পুলিশ। দিন দিন এই ইউটিউবার খুনের জটিলতা বেড়ে যাচ্ছে এবং অন্যদিকেও টান নিচ্ছে। তোমাকে বললাম বারবার যে ধনেশ্বর রামের অভিযোগ যে তার ভাই, যে অভিযোগকারী অজয় রানা, সেই এই খুনের পেছনে জড়িত। তবে পুলিশ এই মুহূর্তে এখনো তদন্ত এবং জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে। বেশ, ধন্যবাদ জগন্নাথ। ইউটিউবার খুনে তদন্তের অগ্রগতির আপডেট আমাদেরকে জানালেন জগন্নাথ সামন্ত হাওড়া থেকে। নজরে আজকে যে খবর থাকছে তা একেবারে ঘটনাস্থল থেকেই বা সেই জায়গা থেকে আমাদের প্রতিনিধি মারফত আমরা জানতে পারলাম। আমি একে একে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের সঙ্গে সুদীপ্তা চৌধুরী ছিলেন, আমাদের সঙ্গে ছিলেন জগন্নাথ সামন্ত, নীরজ ঠাকুর ছিলেন দিল্লি থেকে, অরিন্দম ঘোষ ছিলেন ডায়মন্ড হারবার থেকে, চন্দন সেনগুপ্ত ছিলেন কাটোয়া থেকে এবং মনীষ তিওয়ারি ছিলেন লখনৌ থেকে। ধন্যবাদ প্রত্যেককেই। এখন একটা সময় বিরতির পর আরো খবর নিয়ে ফিরছি, সঙ্গে থাকুন।